শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত নিয়মিত ধারাবাহিক সম্প্রচার স্বাস্থ্য কথার আজকের পর্ব। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর মিথিলা আহমেদ। প্রতিটি পর্বে আমাদের একটা মাত্র উদ্দেশ্য থাকে শরীরের যে কোনো সমস্যা নিয়ে সেটার সমাধান, জটিলতা এবং কী করণীয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা এবং কিছু তথ্য অন্তত আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমাদের এবারের বিষয় হচ্ছে দাঁতের সুস্থতা রক্ষা এবং সচেতনতা বৃদ্ধি। এ ব্যাপারে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশেষ একজন অতিথিকে। আমাদের আজকের অতিথি বিশিষ্ট ডেন্টাল সার্জন ডক্টর নাশিদ তাবাসসুম ত্রিনা। চলুন পরিচিত হই ম্যাডামের সাথে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম, আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। দাঁতের সুস্থতা রক্ষার ক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে সুস্থ দাঁত বলতে কি বুঝি। সুস্থ দাঁত বলতে আসলে আমরা কি বুঝি? সুস্থ দাঁত বলতে আসলে বোঝায় যেটা রোগহীন, ব্যথামুক্ত, যেখানে কোনো দাগ থাকবে না, কোনো ক্যারিজ থাকবে না, কোনো ক্যাভিটি থাকবে না, কোনো ক্ষত থাকবে না, এবং দাঁতের যে সারাউন্ডিং স্ট্রাকচারগুলো থাকে সেগুলো ভালো থাকবে, ওখান থেকে কোনো ব্লিডিং হবে না, ইনফ্লামেশন হবে না। এই ধরনের কন্ডিশন যখন থাকে সেটাকে আমরা সুস্থ দাঁত বলে থাকি। ধন্যবাদ ম্যাডাম। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের আজকের পর্বের ব্যাপারে কোনো কিছু জানতে হলে, কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন কমেন্টের মাধ্যমে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেসব প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার। ম্যাডাম, আমার এরপরের প্রশ্ন, দাঁতের যত্ন নেওয়ার গুরুত্ব আসলে কতটুকু? ধন্যবাদ, খুব প্রয়োজনীয় একটা কোশ্চেন করেছেন, যেটা আমরা সবাই খুব বেশি নেগলেক্ট করে থাকি। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। কারণ আপনি যদি খেয়াল করেন, মানে এটার গুরুত্ব এমনভাবেই ইম্পর্ট্যান্ট যে এটা কোনো মানুষের মেন্টালি এবং ফিজিক্যালি দুইটা ক্ষেত্রেই অনেক বেশি এফেক্ট ফেলে। যদি ধরেন সামনের আপনার অ্যাস্থেটিক পারপাস যদি চিন্তা করেন, সামনের কোনো দাঁত মিসিং থাকে বা কোনো দাঁতে ক্যারিজ থাকে, ক্যাভিটি থাকে, আপনি হাসতে গেলে, কথা বলতে গেলে অনেকটাই শাই ফিল করবেন, আপনি অনেকের কাছ থেকে বদার্ড হবেন। এবং যদি আপনার দাঁতে ব্যথা থাকে, খেতে গেলে প্রবলেম হয়, বাইট দিতে প্রবলেম হচ্ছে, কুলি করলে রক্ত চলে আসছে, তো সেই সব ক্ষেত্রেও আপনি প্রচণ্ডভাবে মেন্টালি ট্রমাটাইজড হয়ে থাকবেন। আর আরেকটা বিষয় যেটা ফিজিক্যালি বলবো, যে দাঁত যদি সুস্থ না থাকে, প্রপার হেলদি দাঁত না থাকে, তাহলে আপনি প্রপারলি খেতে পারবেন না। তখন দেখা যায় যে নিউট্রিশনের ঘাটতি হয়, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা আরও অনেক বেশি দেখা যায় যে নেগলেক্টেড মাউথ যাদের থাকে, বাচ্চাদের দেখা যায় যে মুখ ভর্তি ক্যারিজ নিয়ে চলে আসে। তো এইসব ক্ষেত্রে বাচ্চারা প্রপারলি খেতে পারে না, তখন দেখা যায় যে ওরা আনহেলদি হয় এবং পুষ্টিহীনতায় ভুগে থাকে। সো এই জন্য মানে বোথ মেন্টালি এবং ফিজিক্যালি দুইটা ক্ষেত্রেই দাঁতের গুরুত্ব অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ধন্যবাদ ম্যাডাম। আমরা সাধারণত জানি যে আমরা দাঁতকে ওরকমভাবে গুরুত্ব দেই না। সাধারণভাবে হয়তো দিনে একবার ব্রাশ করলাম, এটাই আমরা ভাবি যে দাঁতের যত্ন নিয়ে ফেলছি। আসলে দাঁতের যত্ন নিতে হলে প্রতিদিন আমরা প্রাথমিক কি কাজ করতে পারি? প্রাথমিক যেটা কাজ, এইটা শুরু হবে আপনার বাসা থেকেই। নিজের পার্সোনাল হাইজিনটা আপনার নিজেকেই মেনটেন করতে হবে, এবং এটা প্রপার হোম কেয়ার আপনার নিতে হবে। সেক্ষেত্রে একবেলা না, আমাদের ইনস্ট্রাকশন থাকে দিনে 2 বার ব্রাশ করা, সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে। রাতে সবার মানে খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন ঘুমাতে যাবে তার আগে ব্রাশ করবে, এবং সকালে নাস্তা খাওয়ার পরে ব্রাশ করবে। এটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং ব্রাশ করার আগে আমরা বলি দিনে একবার অন্তত হলেও ফ্লসিংটা করতে, কারণ ব্রাশ দেখা যায় যে প্রপারলি সব জায়গায় পৌঁছায় না। দুই দাঁতের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেখানে অনেক সময় খাবার জমে থাকে। সেসব ক্ষেত্রে ফ্লসিং করলে বা কিছু ব্রাশ পাওয়া যায়, ইন্টারডেন্টাল ব্রাশ, সেগুলো দিয়ে ক্লিন করলে ওখানের খাবারগুলো বের হয়ে চলে আসে। তারপরে ব্রাশ করে নিলে ভালো হয়। এছাড়াও দেখা যায় আমরা বিভিন্ন ওরাল কন্ডিশনকে মাথায় রেখে পেশেন্ট ওয়াইজ বিভিন্ন ধরনের কিছু মাউথওয়াশ আছে, সেগুলো অ্যাডভাইস করে থাকি। এবং কিছু খাবার ভেষজ কিছু জিনিস আছে, যেমন লবঙ্গ, আদা কুচি, আমলকি, এগুলো মুখের মানে স্বাস্থ্যের জন্য খুব ভালো। এবং আরেকটা বিষয় যেটা জাইলেটিল জাতীয় একটা চুইংগাম পাওয়া যায়, যেটা সুগার ফ্রি থাকে এবং ক্যারিজকে প্রিভেন্ট করে, সেটাও মানে চুইংগামের মতোই ওটা বলে দেখা যায় যে দাঁতের মোরাল ক্যাভিটি যে মাসলগুলো, এগুলোও হেলদি থাকে, এক্সারসাইজ হয় মুখের একটা, এবং ক্যারিজটাও কম হয়। ধন্যবাদ ম্যাডাম। এগুলো তো তাহলে আসলে হোম কেয়ার, এই প্রাথমিক
জিনিসগুলো আমরা ইউজ করে স্বাভাবিকভাবেই দাঁতকে অনেকটা সুস্থ রাখতে পারি। ম্যাডাম, এরপরে আমাদের কাছে আপনার কাছে প্রশ্ন থাকবে, অনেকেই ডেন্টাল ফ্লস ইউজ না করে অনেক সময় টুথপিক, পিন, তারপরে হচ্ছে হাতের কাছে যা পাচ্ছে কাঠি এসব ইউজ করে, এক্ষেত্রে মাড়ি বা দাঁতের কতটুকু ক্ষতি হয়? জি, এটা খুবই র্যান্ডমলি দেখা যায় এবং আমরা অনেক পেশেন্ট পাই টুথপিক দিয়ে দেখা যায় যে মাড়ি গাম ছিদ্র করে নিয়ে চলে আসছে, এত বেশি তাকে ইরিটেট করতো সে টুথপিক, কাঠি, ইভেন দেখা যায় যে ওষুধের যে স্ট্রিপটা থাকে সেটা দিয়েও অনেকে ক্লিন করে। তো এটা খুবই হার্মফুল, কারণ টুথপিক দেখা যাচ্ছে উডেনের তৈরি, অনেক সময় এটা টুথপিকটা মাড়িতে ইনজুরি করে ফেলে এবং লেগে থাকতে পারে, ভেতরে ঢুকে যেতে পারে। টুথপিক তো এটা অবশ্যই স্টেরিলাইজ থাকে না, দেখা যায় যে ইনফেকশন সৃষ্টি করে এবং এখান থেকে পাস হতে পারে, মাড়িতে বড় ধরনের ইনফ্লামেশন হয়। এটা একদমই নিষেধ করা এবং সেটার জন্য আমাদেরকে আমরা প্রপারলি বলে থাকি, একদম স্ট্রিক্টলি বলে থাকি যে ডেন্টাল ফ্লস ইউজ করতে হবে এবং ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায় বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের, এবং এখানে বিভিন্ন ফ্লেভারযুক্ত অ্যান্টিসেপটিক বিভিন্ন ফ্লেভার দেওয়া থাকে, অ্যাপ্লাই করা থাকে। এগুলো দিয়ে যদি প্রপারলি ফ্লসিং করা হয় তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না। ধন্যবাদ ম্যাডাম। সফট ব্রাসেল ব্রাশ বা হার্ড ব্রাসেল ব্রাশ, এই দুইটার মধ্যে পার্থক্য কী, বা সফট ব্রাশ ইউজ করার প্রয়োজনীয়তা কতটুকু? ধন্যবাদ, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন, যেটা সবাই খুব কমনলি ভুল করে থাকি আমরা। সবাই অনেকেই ভাবে যে খুব শক্ত ব্রেসেলের টুথব্রাশ দিয়ে যদি আমি খুব জোরে জোরে ব্রাশ করি তাহলে আমার দাঁতের সব ময়লা চলে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বাট এটা খুবই অ্যালার্মিং এবং দাঁতের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। দেখা যায় যে খুব মানে হার্ড ব্রেসেলের টুথব্রাশ দিয়ে যদি আমি হরাইজন্টাল মোশনে, আমরা যেটা র্যান্ডমলি করি, জোরে জোরে ব্রাশ করি, তখন পুরো লাইন ধরে দাঁতের ক্ষয় হতে থাকে উপর দিক থেকে নিচের দিকে, নচের মতো। এটাকে আমাদের টার্মে আমরা বলি অ্যাব্রেশন। তো এটা দেখা যায় তখন দাঁতের যে ডেন্টালের মানে কয়েকটা লেয়ার থাকে, লেয়ারগুলো ক্ষয় হতে থাকে, তখন সেন্সিটিভিটি শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই হার্ড ব্রেসেলের টুথব্রাশ ইউজ করা যাবে না। সফট ব্রেসেলের টুথব্রাশ দিয়ে এবং এক্সট্রা সফট ব্রেসেলের টুথব্রাশ পাওয়া যায় এবং এটাকে দাঁতের টুথব্রাশিংয়ের কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো ফলো করে সুন্দরভাবে ব্রাশ করলে দাঁতের কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, শিশুদের দাঁতের যত্নের কথা বলছিলেন। শিশুদের দাঁতের যত্ন ওভাবে আমরা নিই না, বা হচ্ছে বাচ্চারা দেখা যায় ময়লা মুখে দিচ্ছে বা ব্রেস্ট ফিড করছে, বারবার অনেক চকলেট খাচ্ছে, ওই ময়লাগুলো ওভাবে দাঁতে থেকে যাচ্ছে। মানুষজন ভাবে যে দাঁত তো পড়ে যাবে, বাচ্চাদের দাঁত পড়ে যাবে, আবার নতুন দাঁত উঠবে, তো ওইভাবে তো যত্ন নেওয়ার গুরুত্ব দেয় না এভাবে। তো শিশুদের দাঁতের যত্ন নেওয়ার গুরুত্ব কতটুকু? শিশুদের দাঁতের যত্নর গুরুত্ব 100%, একদম শুরু থেকেই করতে হবে। যখন দাঁত মানে আসা শুরু করবে তখন থেকেই গার্জিয়ানের সচেতন হতে হবে, কারণ বাচ্চারা তো তার ছোট বয়সে দাঁতের নিজের যত্ন নিজে নিতে পারবে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক বাচ্চা পেশেন্ট আসে, অনেক নেগলেক্টেড মাউথ থাকে শুধুমাত্র মানে তার প্রপার যত্ন নেওয়ার অভাবে এবং গার্জিয়ানের প্রপার ইনস্ট্রাকশনগুলো না জানার কারণে। তো যখন আমরা যত্ন নেওয়া এই কারণেই ইম্পর্টেন্ট, কারণ দাঁতের বাচ্চার যে দাঁতটা থাকে, ডিসিডুয়াস টুথ আমরা বলি, এই দাঁতের নিচে থাকে মেইন টুথ জার্ম, পার্মানেন্ট টুথ জার্মটা থাকে। তো দেখা যায় যদি ডিসিডুয়াস টুথগুলা, মিল্ক টুথ যেটা বলি, এইটা যদি হ্যাম্পার্ড হয়, ক্যারিয়াস হয় বা ইনফেকশন থাকে, নিচের টুথ জার্মকেও এফেক্ট করে। প্রপারলি দাঁতগুলো আসবে না, আঁকাবাঁকা হয়ে আসবে, বিভিন্ন ধরনের ব্যথার কারণে নিচে দাঁতগুলো ইনফেক্টেড হবে। সেই জন্য বাচ্চা যখন দাঁত আসা শুরু করবে তখন থেকে কেয়ার করতে হবে। মাদেরকে হাতে গজ পেঁচিয়ে সেটা লবণ গরম পানিতে সোক করে নিয়ে দাঁতের যখন দুধ খাবে, দুধ খাওয়ার পরে ওই লেয়ারগুলো ক্লিন করে দিতে হবে। এবং বাচ্চা যখন কুলি করতে শিখবে তখন থেকেই তাকে ব্রাশ হাতে দিয়ে দিতে হবে। বাচ্চাদের বিভিন্ন ছোটোদের ব্রাশ পাওয়া যায়, টুথপেস্ট পাওয়া যায়, সেগুলো ইউজ করে রাতে অবশ্যই তাকে ব্রাশ করাতে হবে। ধন্যবাদ ম্যাডাম। তাহলে বাচ্চাদের দাঁতের যত্ন আমাদের একদম শুরু থেকেই নিতে হবে এবং খুব যত্ন করেই নিতে হবে, সচেতনভাবেই নিতে হবে। আচ্ছা ম্যাডাম, একটা জিনিস আমরা দেখি যে বাচ্চাদের দাঁত কালো হয়ে গেছে বা হচ্ছে দাঁতের মাঝখানে ফাঁকা জায়গা হয়ে যায়। এই অনেকে বলে যে দাঁতে পোকা হয়েছে, বাচ্চারাও এটা বলে যে আমার দাঁতে পোকা হয়েছে। এই দাঁতে পোকা হওয়ার জিনিসটা কি?
আসলে পোকা হয় এটা একটা মিথ, মানে এটা সবাই মানে ভুল বলে থাকে, এটা পোকা না। দেখা যায় যখন দাঁতের তো কিছু লেয়ার থাকে, এনামেল, ডেন্টিন, সিমেন্টাম, যখন দাঁতের ভেতর খাবার লেগে থাকে, প্রপারলি পরিষ্কার করা না হয়, তখন সেখান থেকে ইনফেকশন হয়ে ব্যাকটেরিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়াগুলো দাঁতের লেয়ারগুলোকে আস্তে আস্তে নষ্ট করতে থাকে। তো যখন লেয়ারগুলো ক্ষয় হতে থাকে তখন ব্ল্যাকিশ একটা ডিসকালারেশন হয়, যেটাকে আমরা ক্যারিজ বলি। ক্যারিজটাই মানে বিভিন্ন কালারের আসে, ব্রাউনিশ হয়, ব্ল্যাকিশ হয়। তো এটা আসলে পোকা না, ব্যাকটেরিয়ার কারণে এই ধরনের ক্ষয় হয়, যেটাকে আমরা ক্যাভিটি থেকে ক্যারিজ মানে ক্যাভিটি বলি বা ক্যারিজ বলে থাকি। আরেকটা যেটা বললেন যে ফাঁকা হওয়ার বিষয়টা, দাঁত বাচ্চাদের কিছু টাইমিং আছে দাঁত আসা এবং মানে পড়া এবং ওঠার মধ্যে, এটাকে আমরা আগলি ডাকলিং স্টেজ বলি। দেখা যায় যে 9 বছরের সময় কিছু দাঁত পড়ে, 12 বছর, টোটাল 12 বছর কমপ্লিট হওয়ার মানে 12 বছরের মধ্যে তার ফুল মুখের সব দাঁতগুলো চলে আসে। এর আগ পর্যন্ত একটা স্টেজ থাকে যখন দাঁতের ক্যানাইন বলে, 3 নাম্বার দাঁতগুলো যতক্ষণ না আসে মাঝখান বরাবর একটা ফাঁকা থাকে অনেকে, তো এটাকে আগলি ডাকলিং স্টেজ বলা হয়। তো সব দাঁত চলে আসার পরে এই ফাঁকাটা ক্লোজ হয়ে যায়। যদি কারো ক্লোজ না থাকে তখন মানে ক্লোজ না হয় তখন বুঝতে হবে যে এখানে হয়তো কোনো প্রবলেম আছে, তখন আমরা সেটা এক্সট্রা করে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যানে যাই। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম এবার একটু বড়দের নিয়ে কথা বলি। বড়দের দাঁতে বিভিন্ন সমস্যা হয়, যে মাড়ি ফুলে যায়, মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁতে গর্ত হয়ে যায়, বা হচ্ছে আরও অন্য যে দাঁত ভেঙে যায়। এখন আমরা তো জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এখন এই সমস্যাগুলো হওয়ার আগে আমরা কি কি কাজ করতে পারি? এই তো আমি যে হোম কেয়ারগুলো বললাম, যদি আপনি প্রপারলি হোম কেয়ার নেন এবং নিজের স্বাস্থ্য অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো দাঁতেরও যদি যত্ন নেন, তাহলে এই প্রবলেমগুলো হবে না। এর পাশাপাশি হেলদি ডায়েট খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি প্রচুর পানি খেতে হবে এবং দাঁতের স্বাস্থ্যের জন্য যে খাবারগুলো ইম্পর্টেন্ট সেগুলো খেতে হবে, প্রপার হোম কেয়ার নিতে হবে। এবং ব্যাড হ্যাবিট যেগুলো আছে, তামাক, পান, সুপারি, স্মোকিং, চা, সিগারেট এবং আপনার যেটা বলে প্রচুর পরিমাণ অনেকে কফি খাচ্ছে, চা খাচ্ছে, এগুলো আস্তে আস্তে একটু কমিয়ে দিতে হবে। তাহলে দেখা যাবে যে দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে। এবং বছরে অবশ্যই 2 বার আমরা বলি দাঁতের ডাক্তারকে দেখিয়ে ফুল মাউথটা চেক আপ করে নিতে, এবং বছরে 2 বার স্কেলিং করে নিলে দাঁতের মাড়ি এবং দাঁতের ছোটো ছোটো যদি কোনো প্রবলেম থাকে সেটাও ধরা পড়ে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম যদি কোনো সমস্যা হয়ে যায়, যে আমি যত্ন নিচ্ছি তারপর হচ্ছে আমার এমন কোনো কিছু হয়ে গেল যে দাঁত গর্ত হয়ে গেল বা দাঁতে হঠাৎ করে রক্ত পড়তেছে, এক্ষেত্রে হচ্ছে তৎক্ষণাৎ চিকিৎসা নেওয়ার গুরুত্বটা কতটুকু, বা আমরা কি কি করতে পারি তখন? তৎক্ষণাৎ তো আসলে আর প্রিভেন্টিভ কেয়ারটা থাকছে না। আপনার যখন প্রবলেম হয়ে গিয়েছে অবশ্যই আপনার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিকটস্থ ডেন্টিস্টের কাছে যেতে হবে, আমাদের কাছে আসতে হবে। এসে তার প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আমাদের কিছু ডায়াগনস্টিক টুলস আছে, এক্সরে আছে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্ল্যান আছে, ওগুলোর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট প্রসিডিউর শুরু করে দিই। এবং যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করবে তত তাড়াতাড়ি প্রবলেমগুলো কমতে থাকবে। জি ম্যাডাম। ম্যাডাম আমি ছোট বড় সবার কাছ থেকে একটা কমন প্রবলেম শুনি যে দাঁত শিরশির করছে কোনো কিছু খাওয়ার পরে, বা গরম ঠান্ডা কোনো আবহাওয়ার সাথেও অনেকটা এরকম হয়, যে শীতকালেও বলতেছে যে দাঁত শিরশির খুব বেশি হচ্ছে। এই দাঁত শিরশির করার কারণটা কি, বা এই ক্ষেত্রে আমরা তৎক্ষণাৎ কি কি করতে পারি? দাঁত শিরশিরের অনেকগুলো রিজন আছে, এটা বলে শেষ করার মতো না। তো শীতকালে আপনি যেরকম বলেন আবহাওয়ার একটা অবশ্যই রিপিটেড ঠান্ডা গরম মুখ খুলছি বন্ধ করছি, ঠান্ডা আবহাওয়া মুখে ঢুকছে, এখানে দেখা যায় যে রিপিটেড চেঞ্জের কারণে টেম্পারেচারের দাঁতের মধ্যে একটা মাইক্রোস্কোপিক ক্র্যাক হয়, ডেন্টিনের লেয়ারগুলোর মধ্যে একটা ক্র্যাকের সৃষ্টি হয়, তখন একটা সেন্সিটিভিটি ডেভেলপ করে। এছাড়াও যারা অতিরিক্ত গরম ঠান্ডা এগুলো খাচ্ছে, এগুলোর জন্য দাঁতের স্ট্রাকচারের লস হচ্ছে। এবং যারা আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে অনেক ভিগোরাস মোশনে, হরাইজন্টাল মোশনে দাঁত ব্রাশ করছে, দাঁতের স্ট্রাকচার লস হচ্ছে। এছাড়াও দেখা যায় আরও অনেক কারণ আছে, ফুড হ্যাবিটের বিষয় আছে, এগুলো বিভিন্ন কারণেই দাঁতের ক্ষয় হতে পারে। তো এগুলোর জন্য এখনও ট্রিটমেন্ট চলে আসছে, এগুলো ফ্লুরাইড অ্যাপ্লিকেশন আছে, স্কেলিং টেলিং আছে এবং বিভিন্ন মেডিকেশন আছে, এর মাধ্যমে এটা রিকভার করা সম্ভব। ধন্যবাদ ম্যাডাম। দাঁতের সচেতনতা, দাঁতের সুস্থতা রক্ষার ক্ষেত্রে সচেতনতার জন্য আপনি কি কি পরামর্শ দেবেন? সচেতনতার জন্য ফার্স্ট আপনার নিজের হেলদি ডায়েটে আসতে হবে, হেলদি লাইফে আসতে হবে এবং
প্রপার যে ইনস্ট্রাকশনগুলো আছে আমাদের কাছে এসে সেগুলো জেনে নিতে হবে। এবং এখন পর্যন্ত যেগুলো বলে আসলাম, এই দাঁত ব্রাশিং টেকনিক এবং 2 বেলা ব্রাশ করা কিভাবে করতে হবে, কখন মাউথ ওয়াশ ইউজ করতে হবে, এগুলি প্রপারলি জানতে হবে। এবং অবশ্যই বছরে 2 বার ডেন্টিস্টের কাছে আসতে হবে, তাহলে সব ধরনের প্রবলেম আগে থেকেই ধরা পড়বে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা জানি বিআরবি হসপিটালস লিমিটেড আয়োজন করেছে 4 থেকে 9 মে পর্যন্ত ডেন্টাল চেক আপের। এই ডেন্টাল চেক আপের মধ্যে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো? ধন্যবাদ। এটা আমরা প্রতি বছরই অ্যারেঞ্জ করে থাকি। দেখা যায় যে এটা সচেতন মানুষ, জনগণকে যাতে সচেতন হয় সেই সচেতনতার জন্যই এই প্রোগ্রামটা করা হয়। এটার সুবিধা হচ্ছে মাত্র 600 টাকা রেজিস্ট্রেশনে আপনি একজন বিশেষজ্ঞ ডক্টরকে দেখাতে পাচ্ছেন এবং ফ্রি কাউন্সেলিং পাচ্ছেন। যদি কোনো টেস্ট দেওয়া হয়, রিপোর্ট সেগুলো রিভিউ করা হবে। এবং এই 600 টাকা রেজিস্ট্রেশনের মাধ্যমেই ফ্লুরাইড অ্যাপ্লিকেশন, ট্রিটমেন্ট, ফিলিং এরকম যে কোনো 3টি ট্রিটমেন্টের একটি ফ্রি পাবে। এছাড়াও তার যত ধরনের চেক আপ করা হয় সব কিছুই আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে করে দিব। এবং এটা আমাদের এই মানে কন্টিনিউ হবে সকাল 9টা থেকে রাত 7টা পর্যন্ত। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মূল্যবান সময় থেকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। দর্শক, এরপরে আবারও হাজির হব অন্য কোনো সমস্যার সমাধান এবং প্রতিকার নিয়ে আপনাদের সাথে কথা বলতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।